রাজধানীর উত্তরায় 7 তলা ভবনে লাগা আগুনে একই পরিবারের 3 জনের মৃত্যু, আহত 13 জন হাসপাতালে ভর্তি। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার, মূল সন্দেহভাজন গৃহশিক্ষিকা সহ 4 জন গ্রেপ্তার। দলীয় প্রধানকে ভোটে জেতাতে রাজনৈতিক দলের নানা কৌশল, গতানুগতিক প্রচারণায় হারার আশঙ্কা বিশ্লেষকদের। এই ক্যান্ডিডেটদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ভোটারদেরকে কনভিন্স করা যে আমি বিজয়ী হলে বাংলাদেশ ভালো থাকবে। এই কনফিডেন্সটা ভোটারদেরকে দিতে হবে। 75 দেশে অভিবাসন ভিসা স্থগিতকে ট্রাম্পের কৌশল বলছেন বিশেষজ্ঞরা, বাংলাদেশকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ। সরকারকে যেটা করতে হবে যে প্রোঅ্যাক্টিভ একটা পলিসি জায়গায় যেতে হবে, যে মার্কিন সরকার কোন কোন জায়গাগুলোতে ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের সাথে চাপ দিতে পারে। বিসিবির আশ্বাসে মাঠে ফিরছেন ক্রিকেটাররা, আজ থেকে শুরু বিপিএল, বিসিবি ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দের সভায় সিদ্ধান্ত। দর্শক স্বাগত, এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। দর্শক, নিখোঁজের 21 দিন পর কালিন্দী থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় ডায়াবেটিস বাজার এলাকায় গৃহশিক্ষিকার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে কেরানীগঞ্জ মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, আপনি জানিয়েছেন যে হত্যার ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে, আর হত্যার কারণ সম্পর্কে পুলিশ কি বলছে, আর আরেকটু জানাবেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পেয়েছেন কিনা। লাইবা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া গেছে এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে পুলিশ কি জানিয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি বলেছেন সেটি হচ্ছে যে যিনি ভিকটিম অর্থাৎ ফাতেমা, যিনি শিক্ষার্থী, তার মা রোকেয়া রহমান, তিনি এবং তার যে ফাতেমার যিনি গৃহশিক্ষিকা ছিলেন তার সাথে পূর্ব থেকে তারা পরিচিত ছিলেন এবং সেই পরিচিতির এক পর্বে ফাতেমা তিনি একটি এনজিও থেকে 1.5 লাখ টাকার গ্যারান্টার হয়েছিলেন এবং এই 1.5 লাখ টাকা লোন নিয়েছিলেন যিনি গৃহশিক্ষিকা, সেই গৃহশিক্ষিকা মিম। তো পরবর্তীতে সেই লোন ঠিকঠাক তিনি দিতে পারছিলেন না, এই নিয়ে গৃহশিক্ষিকা মিমের সাথে ফাতেমার যে মা অর্থাৎ রোকেয়া রহমান তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব হয় এবং এই যে দ্বন্দ্ব বা এই শত্রুতা থেকে পরবর্তীতে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে শত্রুতার রূপ নেয় এবং সেখান থেকেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই ঘটনাটা 21 দিন আগে যেমনটা আপনি বলছিলেন, অর্থাৎ 25 ডিসেম্বর ফাতেমা যিনি শিক্ষার্থী তিনি কিন্তু গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়েছিলেন এবং সেই পড়তে যাওয়ার পরে গৃহশিক্ষিকা মিমের ছোট বোন কিন্তু ফাতেমাকে হত্যা করেন বলে আমাদেরকে জানানো হয়েছে। কেন হত্যা করেন সেটি হচ্ছে যে ওই ফাতেমার মায়ের সাথে অর্থাৎ রোকেয়া রহমানের সাথে গৃহশিক্ষিকা মিমের যে পূর্ব শত্রুতা ছিল সেই শত্রুতার জেরেই ফাতেমাকে হত্যা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই হত্যার পরবর্তীতে মিম তিনি ফাতেমার যে মা রোকেয়া রহমানকে জানান যে তার মেয়ে অসুস্থ, যাতে দ্রুত আসে। এরপরে রোকেয়া রহমান 25 ডিসেম্বর তার মেয়ের অসুস্থতার খবর শুনে যখন গৃহশিক্ষিকা মিমের বাসায় যায় তখন কিন্তু গৃহশিক্ষিকা কিন্তু পরবর্তীতে পিছন থেকে ওড়না দিয়ে পেঁচিয়ে তার মাকেও হত্যা করে। এই যে শিক্ষার্থী ফাতেমা এবং তার মা হচ্ছে রোকেয়া রহমান, এই দুইজনকে হত্যা করার পরে তাদেরকে খাটের মধ্যে বক্স খাটের ভেতরে রাখা হয় এবং এর পরবর্তীতে যখন ফাতেমার বাবা তিনি হচ্ছে 27 ডিসেম্বর একটি জিডি করেন এবং পরবর্তীতে 7 জানুয়ারি তিনি একটি কিডন্যাপের মামলা করেন এবং পরবর্তীতে এই 7 জানুয়ারি পরবর্তীতে পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নাই। সবশেষ 999
একটি ফোন আসে এবং সেই ফোনের সেখানে হচ্ছে মরদেহ গলে পচে যাওয়ার পর সেই দুর্গন্ধটা যখন ছড়িয়ে পড়ে, এলাকাবাসী 999-এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই যে মানে এই মরদেহগুলো উদ্ধার করে। এই বিষয়ে একটি মামলা হয়েছে, সেই মামলায় 3 জনকে আসামি হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ যিনি গৃহশিক্ষিকা মিম, তার বোন নুসরাত, তাকে নূরজাহানও বলছেন, এবং তার স্বামী, এই 3 জনকে আসামি হিসাবে দেখানো হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই আদালতে নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং গৃহশিক্ষিকার ছোট বোন, খুবই ছোট, তাকে সাক্ষী হিসাবে থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা পুলিশকে এই প্রশ্ন করেছিলাম যে 21 দিন আগে 25 ডিসেম্বর থেকে এই ঘটনায় বারবার যিনি ভিকটিম তার স্বামী বারবার আসছিলেন, কিন্তু কেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না। তারা জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা বিভ্রান্ত হয়েছিলেন, এই কারণে তারা আসল যে অপরাধী, সেই অপরাধীকে চিনতে তারা বিলম্ব করেছেন। তো আমার কাছে এই ছিল কেরানীগঞ্জ থেকে সবশেষ। লাইবা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন। দর্শক, আমরা যেমনটি আমাদের শিরোনামে বলছিলাম, সকালে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি 7তলা আবাসিক ভবনের 2য় তলায় আগুন লাগার ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে এবং উদ্ধার হয়েছে 13 জন, এবং সেই আহত 13 জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, আমরা জানতে পেরেছি। এবং আহতদের অবস্থা নিয়ে আরও জানাতে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আফজাল হোসেন। আফজাল, আহতদের শারীরিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? চিকিৎসকরা কি বলছেন তাদের নিয়ে? আর ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে পেরেছেন কিনা? কিভাবে আগুন লাগলো? ধন্যবাদ লাইবা। কুয়েত মৈত্রী হসপিটালে এখন পর্যন্ত 11 জনকে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য যে চিকিৎসাগুলো সেগুলো দেওয়া হচ্ছে। এবং যেটা বলছিলেন যে উত্তরার 11 নম্বর সেক্টরের এই 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগে এবং তারপর থেকে সেখানে খুব দ্রুত অগ্নিকাণ্ডের আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে আমরা আশা করছি যে তদন্ত কমিটি হবে এবং তারা যেই তদন্ত প্রতিবেদন দিবে তারপরে আসলে আমরা জানতে পারবো আগুন লাগার মূল কারণ কি। এটা শর্ট সার্কিট থেকে নাকি কোনো গ্যাসীয় বা দাহ্য পদার্থ থেকে, সে বিষয়ে হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আর হসপিটালের কথা যদি বলি, এখানে এখন পর্যন্ত 11 জন ভর্তি আছেন এবং হসপিটালের বাইরে এখানে অনেকের চিকিৎসার বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থাও আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সবচেয়ে এখানে পরিস্থিতি হলো যে হসপিটালের সামনে স্বজনরা ভিড় করছেন এবং তাদের যে আহাজারি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং স্বজনদের এই আসলে তারা বলছেন যে আগুনের মতো ঘটনা, অগ্নিকাণ্ডে নিঃসন্দেহে সবচেয়ে যতগুলা মৃত্যু হয়, মৃত্যুর মধ্যে অন্যতম কঠিন মৃত্যু বা কঠিন কষ্ট হয় এই অগ্নিকাণ্ডের ফলে। এর ফলে স্বাভাবিকভাবেই যারা স্বজন আছে তারা অনেকে ভেঙে পড়েছেন, আহাজারি করছেন এবং তাদের জন্য দোয়া করছেন। এবং হসপিটাল কর্তৃপক্ষও বলছেন তাদের কাছে পর্যাপ্ত রক্তের সংগ্রহ আছে, আশা করা যাচ্ছে সুচিকিৎসা পেলে বা সময়ের ব্যবধানে সেটা তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আসলে অগ্নিকাণ্ডের ঘটনায় যে 11 জন আহত হয়েছেন তাদের অধিকাংশই এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং আশা করছি তাদের সুচিকিৎসার ব্যাপারে নিশ্চিত করেছেন হসপিটাল কর্তৃপক্ষ। লাইভে এই ছিল এখান থেকে সবশেষ। কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন। ঢাকার 3টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের বিজয়ী করতে সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ব্যবহার করছে দলগুলো। দলের প্রধান নেতাকে জিতিয়ে আনতে চ্যালেঞ্জ থাকলেও প্রচারণায় নেওয়া হচ্ছে নানামুখী কৌশল। তবে দলীয় প্রধান হয়ে অন্য সাধারণ প্রার্থীদের মতো প্রচারণা চালালে থাকবে পরাজয়ের শঙ্কা, এমন মত বিশ্লেষকদের। দেখুন জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান 3 রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ 3 নেতা ঢাকায় নির্বাচন করার ঘটনা রাজধানীর রাজনৈতিক পরিমণ্ডলে নানা হিসেব নিকেশের জন্ম দিচ্ছে। দলগুলোও মরিয়া হয়ে শীর্ষ নেতাদের বিজয়ী করতে কৌশলী হচ্ছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা 11 আসন থেকে। নতুন প্রতীকে নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও এই আসনে দলের শীর্ষ নেতাকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। প্রচারণার কৌশল হিসেবে ভোট পেতে ভোটারদের কাছে নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে। এখানে ধানের শীষ হোক বা অন্য কোনো মার্কার যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, নাহিদ ইসলাম নিজেই একটা কালের মহানায়ক। ঢাকা 15 আসনে লড়ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে তিনি আগেও নির্বাচন করায় দলটির নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বলে মনে করেন 15 আসনে জামায়াত আমিরের নির্বাচন সমন্বয়কারী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনী প্রচারণার কৌশল সাজাচ্ছে দলটি। এটা মানুষের একটা প্রত্যাশা ইতিমধ্যে তৈরি হয়েছে, কিন্তু আবহাওয়ান জনসাধারণের কাছে যাওয়ার যতগুলো মেকানিজম আছে জামাতের, সবকটা মেকানিজম জামাত সেখানে ব্যবহার করেছে। প্রায় একই কৌশলে এগুচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় চ্যালেঞ্জ তৈরি হলেও দলের সর্বোচ্চ নেতাকে জয়ী করতে সকল ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্নের কথা জানায় ঢাকা 17 আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী। যদি বিএনপি জয়লাভ করে তাহলে অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তো সেই কারণে এলাকার তো সবাই অন্তত মনে করে যে আমি প্রধানমন্ত্রীকে একটা ভোট দিলাম। দলীয় প্রধানদের ঢাকা থেকে নির্বাচন করার বিষয়টিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দেখছেন রাজধানী কেন্দ্রিক দলগুলোর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। দলীয় প্রধান হয়েও হেরে গেল অন্য প্রার্থীর কাছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দলের জন্য ইভেন এটা একটা ইমেজ ক্রাইসিস, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল, যে শেখ হাসিনা অন্য আসনে জিতেছে কিন্তু ঢাকার একটা আসনে হেরে গিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত কঠিন ও হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। বিভিন্ন জরিপে তারই আভাস পাওয়া যাচ্ছে এবং এসবকে বিবেচনা নিয়েই প্রধান 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ঢাকা থেকে জিতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর কারণ হিসাবে দলগুলো বলছে, নির্বাচন পরবর্তী সময়ে রাজধানী ঘিরে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক কৌশল নির্ধারণ করে, সেখানে এই দলের শীর্ষ নেতারা জিতে না আসতে পারলে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়বে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের 3টি আসনে ভোট দেবেন 10 লাখের বেশি ভোটার। 3টি আসনের মধ্যে গোপালগঞ্জ 1 আসনটি মুকসুদপুর কাশিয়ানী উপজেলা নিয়ে গঠিত, আর 2 আসনে সদর উপজেলা ও কাশিয়ানীর একাংশ, আর 3 আসনে অন্তর্ভুক্ত টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ সদরের লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন 2 সহকর্মী হোসেন জাহিদ এবং জাওয়াদ মাহমুদ। আমি জাহিদের কাছে যেতে চাচ্ছি শুরুতে। জাহিদ, আপনি তো গোপালগঞ্জে রয়েছেন, এলাকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন জানতে চাই, এবং সেই সাথে আরেকটু জানাবেন যে প্রচারণা তো এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? লাইবা, পথ থেকে পথে পথে প্রান্তরে নানা জায়গায় আমরা ঘুরছি। মূলত সাধারণ মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, কি ইশতেহার তারা প্রত্যাশা করছেন, একই সঙ্গে প্রার্থীরাও কি ভাবছেন, আজকের এই সেই ভাবনা নিয়েই কথা বলবো। এবং এই ভাবনা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার গোপালগঞ্জ নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনি অবগত আছেন, অনেক স্মৃতিও আপনার সঙ্গে জড়িত আছে। এখনকার এই সময়ে দাঁড়িয়ে 1 মাসেরও কম সময় পরে জাতীয় নির্বাচন, গোপালগঞ্জের নির্বাচনী পরিবেশটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেখানে গোপালগঞ্জের যে বিষয়টা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি এখানের তার জন্মভূমি, এবং সেই জায়গা থেকে তিনি যখন ক্ষমতাচ্যুত হন, এই জায়গার ফলে গোপালগঞ্জের মানুষের একটি প্রভাব পড়েছে। সেই প্রভাবটা আমরা দেখেছি, আগেও দেখেছি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে। গোপালগঞ্জের মধ্যে যে নির্বাচনী যে আমেজ, সেটি আসলে সেভাবে আমরা লক্ষ্য করছি না। এখানে যারা আমরা রাজনৈতিক কর্মী আছে তাদের সাথে কথা বলছি, এবং যারা গণমাধ্যম কর্মী আছে, এই গোপালগঞ্জের স্থানীয় গণমাধ্যম কর্মী, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা আসলে যেটি বলছেন, এবং সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু এটিকে আওয়ামী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, এবং যেহেতু শেখ হাসিনার সংসদীয় আসন এখানে তাদের বাড়ি, সেই জায়গা থেকে মানুষের যে ভোটের একটা আগ্রহ, সেই জায়গাটি দেখা যাচ্ছে না। কিন্তু এর বিপরীতমুখী অবস্থান আমরা দেখি যে অনেকেই বলছেন যে তারা ভোট দেবেন। আসলে আমরা একই তথ্য আমরাও পাচ্ছিলাম, অনেকেই মজা করে বলছিলেন মানুষ জন্মগতভাবে ধর্ম পেয়ে থাকে, জন্মগতভাবে বংশ পেয়ে থাকে। গোপালগঞ্জের মানুষ জন্মগতভাবে একটি রাজনৈতিক দলের আদর্শ হিসেবে তারা
ধরে নেওয়া হয় যে তারা একটা আদর্শ ধারণ করে থাকেন। এবার যেহেতু আওয়ামী লীগের কোনো অংশগ্রহণ নেই, আপনার কাছে কি মনে হয় আসলে অন্যান্য প্রার্থীদের যে প্রচারণা বলি, নির্বাচনী আমেজ বলি, সেটিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা আপনার কাছে কি মনে হয়? না, সেটি আমি বলতে চাচ্ছিলাম এই মাত্রই। এখানে যেমন যেটি বলছিলাম যে একদিকে এই যে আওয়ামী লীগ কেন্দ্রিক এক ধরনের রাজনৈতিক বলয় এখানে আছে, এর বিপরীতমুখী বলয় একটি আছে। আওয়ামী লীগের এখানে আমরা অনেক অভিযোগ পেয়েছি, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বা আওয়ামী লীগের সমর্থক ছিল সাধারণ, তারাও কিন্তু এই 15.5 বছর অনেক সময় ভোট দিতে পারেনি। কারণ তারা ভোট কেন্দ্রে বলতে তারা যেহেতু আওয়ামী লীগকে ভোট দিবে, তারা তাদের আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই অভিযোগ অনেক ভোটারদের কাছ থেকে আমরা এখানে পেয়েছি এবং তারা বলছেন এরকম অনেক অসংখ্য ভোটার আছে যারা মনে করা হচ্ছে এবং যাদের সাথে কথা বলেছি তারা বলছেন। যদি 10 সেকেন্ডে আরেকটি প্রশ্ন উত্তর দিতে চান, আসলে গণভোটের প্রচার নিয়ে আমরা যেটা জেনেছি, গণভোটের প্রচারণা গোপালগঞ্জে খুবই কম। 10 সেকেন্ডে আপনার মূল্যায়ন কিভাবে করবেন গণভোটের প্রচারণা নিয়ে? সবাই সেটা আমার চোখে পড়েছে, এখানে গণভোটের প্রচারণাটা কম এবং এখানের সাধারণ মানুষের যেটি কথা এবং আমরা যেটি বলছিলাম যে শুরুতে এই রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গণভোটে আসলে তারা এই গোপালগঞ্জ মানুষ কি বেছে নিবে এখনো পর্যন্ত সেটি আসলে দৃশ্যমান না বা তারা আসলে হয়নি। লঞ্চঘাট থেকে বিদায় নিতে হচ্ছে, তবে বিকাল 4টা 30 গোপালগঞ্জ শহর থেকে আমরা আবারও যুক্ত হব ভোটারের ইশতেহার নামক অনুষ্ঠানে। সেখানে নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করা হয়েছে নাগরিক শোক সভা। বেলা 2:30টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শোক সভা শুরু হওয়ার কথা রয়েছে, আর এতে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট নাগরিকরা। এ বিষয়ে আরও জানাতে সংসদ ভবন এলাকায় রয়েছেন শাহাদাত অভ্র, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, নাগরিক শোক সভায় বিশিষ্টজনদের মধ্যে কারা কারা উপস্থিত থাকবেন আজ, আর আয়োজনের বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, এখানে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী পুরো যেই মানিক মিয়া সহ সংসদ ভবন এলাকা পুরোটাই কিন্তু ঘিরে রেখেছে। তার পাশাপাশি আজকে যেই নাগরিক শোকসভা, এখানে বাংলাদেশের যারা কিনা হচ্ছে বুদ্ধিজীবী কিংবা হচ্ছে যারা পেশাজীবী আছে, তার পাশাপাশি যেই যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে, বিশেষ করে শিক্ষক, গবেষক এবং যারা কিনা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন আমলা বা কর্তা ব্যক্তি আছে, তারাও কিন্তু হচ্ছে এই পুরো আয়োজনে অংশগ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি। তবে রাজনৈতিক যেই ব্যক্তিরা আছে তাদের কিন্তু হচ্ছে অনেকটাই উপস্থিতি কম থাকবে বলে আমরা জানতে পেরেছি। তাদের দাওয়াত করা হয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা কিন্তু বক্তব্য দিবেন না, বরঞ্চ আজকের এই অনুষ্ঠানে দর্শক সারিতে বসে এই যে রাষ্ট্রের যে জায়গা, সেখানে নাগরিক সমাজের ভাবনা, বেগম খালেদা জিয়াকে নিয়ে যেই নাগরিকরা আছে, বিশিষ্টজনেরা আছে, তারা আসলে কি বলছেন সেটাই কিন্তু হচ্ছে শুনবেন তারা। সবসময় যেটি হয় যে লাইভ আপনি জানেন যে নাগরিক সমাজ যারা আছে তাদের বেশিরভাগই কিন্তু এই ধরনের অনুষ্ঠানে এসে বক্তব্য দেন না, বরঞ্চ এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে আজকের দিনটা কিছুটা ভিন্ন। এখানে যারা আয়োজনকারী আছে, আয়োজকরা আছে, তারা কিন্তু হচ্ছে বলছে যে আজকের দিনটা হবে নাগরিক সমাজের এবং তারা বেগম খালেদা জিয়ার সাথে নানাভাবে নানা সময়ে কিন্তু কাজ করেছেন, নানা পর্যায়ে বেগম খালেদা জিয়ার সাথে তাদের একটি অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে তারা যেভাবে বেগম খালেদা জিয়াকে দেখেছেন, উপস্থাপন করবেন সেইভাবে, এবং স্মরণ সভা আজকে মূলত নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার যেই বিশাল যেই ক্যারিয়ার, সেই কর্মযোগ্য সব কিছু নিয়ে কিন্তু যে আলোচনাটা আছে সেটি কিন্তু এখানে হবে বলে আমরা জানতে পেরেছি। সেই জন্যই কিন্তু এখানে অনেকাংশে নিরাপত্তা চাদরে বলয়ে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠানটি শুরু হবে দুপুর 2:30। তবে যারা অতিথি আছে তারা কিন্তু প্রবেশ করতে পারবে 12:30 থেকেই। এর পরবর্তীতে গণমাধ্যম কর্মীরাও কিন্তু ভেতরে প্রবেশ করবে, সেটার জন্যও কিন্তু 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো যে আসলে এই পুরো অনুষ্ঠান জুড়ে কারা কারা উপস্থিত হয়েছে। তবে এখন পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিবর্গের সবগুলো রাজনৈতিক দলের কয়েকজন প্রতিনিধিকে কিন্তু দাওয়াত করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা গতকালকে একটি সংবাদ সম্মেলনে যারা আয়োজক কমিটি আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করা হয়েছে নাগরিক শোক সভা, আর তারই খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র। দর্শক, এবারে জানবো নারীর ভোট ভাবনা।
আম, কাঁশালা খাবার, রেশম, নারীর সম্পর্ক ব্যতীত চাঁপাইনবাবগঞ্জে কোনো উন্নয়নই সফলতা পায়নি। জেলায় ভোটারের সংখ্যায় পুরুষের চেয়ে এগিয়ে আছেন নারীরা, তবে রাজনীতির মঞ্চ, ব্যবসা বাণিজ্য কিংবা সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন তারা। নারী উন্নয়ন কর্মীরা মনে করছেন, নারীদের নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে নিরাপত্তা, প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মযোগ্যের অভাবই প্রধান বাধা। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ 18 লাখ মানুষের এই জেলায় অর্ধেকের বেশি নারী, তবে সংখ্যায় এগিয়ে থাকলেও বাস্তবতায় উন্নয়নের মূল স্রোতের বাইরেই তারা। নির্বাচন ঘিরে এবার নারী ভোটারদের ভাবনা একটু ভিন্ন। শহরের ক্লাব সুপার মার্কেটে 3 বছর ধরে ক্যাফে পরিচালনা করছেন প্রজ্ঞালিজা। নানা সীমাবদ্ধতায় ব্যবসা শুরু হলেও দক্ষ নারী কর্মীর সংকট তার জন্য চ্যালেঞ্জ। যে সরকারি ক্ষমতায় আসুন, যে নারীদের নিয়ে চেষ্টা যেন করা হয় কর্মদক্ষতা বাড়ানোর, নারীদের উন্নয়নে। নারীরা শুধু ভোটার নন, তারা নেতা, উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনের শক্তিশালী চালিকা শক্তি। তাদের ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ না থাকায় সামাজিক ও পারিবারিক বাধায় পিছিয়ে পড়ছেন নতুন প্রজন্মের নারীরা। নারী বান্ধব সমাজ গঠনে জোর দেবেন, আমরা সেরকমই প্রার্থী নির্বাচন করতে চাই এবারের ভোটে। তাই নারীদেরকে যারা সমর্থন করবে এরকম প্রার্থী আমি চাই, যাতে হলো এবার আসুক। এদিকে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন জেলার প্রান্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী নারীরা। কৃষি, পশুপালন ও হস্তশিল্প সহ শ্রমনির্ভর কাজে পুরুষের সমান কাজ করলেও তারা পাচ্ছেন অর্ধেক মজুরি। ভালো নেতা চাই যারা আমাদের বিপদের সময় থাকবে, হয়তো কোনো সমস্যা হলে বললে তারা আমাদের পাশে দাঁড়াবে, এরকমটাই। নির্বাচনের আগে প্রতিশ্রুতি নির্বাচনের পর বাস্তবায়ন হয় না, এমন অভিযোগ গণমাধ্যম ও নারী উন্নয়ন কর্মীদের। প্রার্থীরা প্রথমত নির্বাচন হওয়ার আগে সবাই বলে যে হ্যাঁ আমরা সকল সমস্যার সমাধান করে দিব, কিন্তু নির্বাচন হওয়ার পরে দেখা যায় সেই সমস্যাগুলো নিয়ে আর কোনো কাজ করা হয় না। সমাজ থেকে দেশ হবে, তার জন্য মেয়েদেরকে কিন্তু মেয়েদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। আমি চাই আমাদের যে সরকার আসবে, যে দলেরই আসুক না কেন, তারা যেন মেয়েদের পাশে দাঁড়ায়। জেলায় মোট ভোটার প্রায় 18 লাখ, যার মধ্যে পুরুষ প্রায় 7,11,000 ও নারী ভোটার প্রায় 7 লাখ। এখন চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা ট্রাম্পের কৌশল হতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভিসা নীতির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগের ওপর প্রভাব ফেলবে। সেক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে কোন কোন বিষয়ে ছাড় দিতে হতে পারে, সেই আলোচনা এখনই এগিয়ে রাখতে হবে বাংলাদেশকে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। ঢাকার আমেরিকান দূতাবাসে সাক্ষাতের জন্য এসেছেন মোহাম্মদপুরের ইসফাক ফারহানা দম্পতি। গত সেপ্টেম্বরে ভিসার আবেদন করেছিলেন তারা। সাক্ষাতের পর বৃহস্পতিবার তাদের আবেদন বাতিল করা হয়। এর মধ্যে তারা জানতে পারেন অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারিনি যে যেহেতু আমাদের কোনো ডিপেন্ডেন্ট নেই, তো তারা মনে করেছে আমরা গেলে আর আসবো না, হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ হয়ে গেলে তখন আবার অ্যাপ্লাই করব, আবার যাব। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকরা এই স্থগিতাদেশের আওতায় থাকবেন। এসব দেশ থেকে যারা ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ভিসার আবেদন করেছে বা করবে, তাদের ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী 21 জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে নতুন নির্দেশনায় ট্যুরিস্ট ও শিক্ষার্থীরা আওতাভুক্ত নয়। ব্যবসা বা বিনিয়োগ ভিসাও স্থগিতাদেশের আওতায় পড়বে না বলছেন এই মার্কিন আইনজীবী। এই যে ইমিগ্রেন্ট ভিসা যে পজ করা হলো, এখানে ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে তারা স্পেশাল সিচুয়েশনকে কনসিডার করবে এবং স্পেশাল সিচুয়েশন যদি ডিমান্ড করে এখনো কিন্তু ভিসা দেওয়া হবে। ইউএস সিটিজেনের যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, তাদের ভিসা পাওয়াটা ইউএস সিটিজেনের কনস্টিটিউশনাল রাইট। এই রাইটটাই ডিপার্টমেন্ট অফ স্টেট চাইলে এত সহজে বন্ধ করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা নীতির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগের উপর প্রভাব ফেলবে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা কম। এটি তার কূটনৈতিক আলোচনার একটি সুযোগ সৃষ্টির কৌশল হতে পারে। সেক্ষেত্রে কোন কোন বিষয়ে ছাড় দিতে হতে পারে, সেই আলোচনা এগিয়ে রাখতে হবে বাংলাদেশকেও। সরকারের একটা প্রস্তুতি থাকতে হবে, প্রতিশ্রুতির জায়গাও থাকতে হবে, অর্থাৎ নেগোশিয়েটিং টেবিলে যেন বাংলাদেশ বসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব বেশি সংকটের কোনো বিষয় না। সরকারকে যেটা করতে হবে যে প্রোঅ্যাক্টিভ একটা পলিসি জায়গায় যেতে হবে, যে মার্কিন সরকার কোন কোন জায়গাগুলোতে ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের সাথে চাপ দিতে পারে। হঠাৎ করেই এই যে ট্রাম্প গভর্নমেন্ট, তার যে অ্যান্টি মাইগ্রেন্ট যে একটা স্ট্যান্ড,
সেইটার সে বাস্তবায়ন করতে যে পুরো মাইগ্রেশন সেক্টরটাকেই কিন্তু একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। স্টুডেন্ট হয়তো যেতে পারবে, কিন্তু ইমিগ্রেশন পলিসির কারণে যারা পাশ করে গেছে তারা কিন্তু আর ওইখানে চাকরি পাবে না। অন্য ভিসায় যখন অ্যাপ্লাই করতে যাবে, অন্য ভিসায় তারা আর অ্যাপ্লাই করতে পারবে না। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। তবে যারা আগে স্থায়ী ভিসা পেয়েছেন তাদের ভিসা প্রত্যাহার করা হবে না। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। রাজধানীতে শীতের প্রভাব কিছুটা কমলেও খুব একটা প্রভাব পড়েনি সবজির বাজারে। কিছু সবজি বাদে এখনও চড়া বেশিরভাগ সবজির দর। এছাড়াও দাম বেড়েছে বিভিন্ন প্রকারের মাছ এবং মুরগির। ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রাব্বিয়াল রাহিদ। বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাইছি, আর মাছের দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লাবিবা, বাংলায় একটি কথা আছে যে আমরা মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাঙালির ঘরে অন্য কোনো খাবার না থাকলেও বাঙালি ঘরে মাছ এবং ভাতটা থাকবে। কিন্তু সেই মাছ এবং ভাত এখন যেন বাঙালির কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের যে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজারে। এই মাছ বাজারে এখন যে পরিস্থিতি তা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে, কিন্তু ক্রেতারা যখনই আসছেন তখনই তারা অনেকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আপনি দেখছেন যে আমার সামনে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর মধ্যে রয়েছে পাঙ্গাস, তেলাপিয়া, কাতল এবং অন্যান্য রুই সহ এবং অন্যান্য মাছ। এর মধ্যে পাঙ্গাসের মাছ প্রায় বেড়েছে 20 থেকে 25 টাকার মতো, যা আগে ছিল প্রায় 150 টাকার মতো, 150 থেকে 160 টাকার মতো। সেই মাছের দাম এখন বর্তমানে 180 থেকে 200 এবং প্রকারভেদে তা প্রায় 220 টাকার মতো বেড়েছে। এছাড়া যদি আমি রুই মাছের কথা বলি, তাহলে সেই রুই মাছ এখন বর্তমানে প্রায় 280 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কাতল মাছ প্রায় 300 টাকার মতো এবং তেলাপিয়া মাছ, এই মাছটি যে মাছটি প্রায় অধিকাংশ রাজধানীর মেসের শিক্ষার্থীরা যে মাছগুলো খেয়ে থাকে, সেই মাছগুলোর দাম এখন বর্তমানে বেড়ে প্রায় 120 থেকে 160 টাকার মতো হয়েছে, প্রায় 40 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে এখন বলি লাবিবা, যে শুধু মাছ বাজার নয়, মাছ বাজার বাদ দিয়েও চাল বাজারের কথা যদি বলি, তাহলে চালের দামও প্রায় কেজি প্রতি 3 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। এই যে দামটি বেড়েছে এবং এই দামের ক্ষেত্রে প্রায় তারা বলছেন যে সিন্ডিকেটের কারণে এই দামটি বেড়েছে, যেখানে ধানের দাম মন প্রতি প্রায় 180 থেকে প্রায় 200 টাকা মনে বেড়েছে, যার কারণে চালের দামটা বেড়েছে। এবং শীতকালীন সবজির কথা যদি বলি আমি, শীতকালীন সবজির ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা দাম কমেছিল, বাট এখন বর্তমানে শীতকালীন সবজি গত কয়েক সপ্তাহ থেকে প্রায় চড়া দামে বিক্রি হচ্ছে। লাবিবা, রাজধানীর কারওয়ান বাজারের যে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজার থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন রাব্বিয়াল রাহিদ, জানাচ্ছিলেন সাপ্তাহিক বাজার পরিস্থিতি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসে একান্ত বৈঠকের সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। এটিকে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। বৈঠক শেষে মাচাদো জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি স্বরূপ মেডেলটি দিয়েছেন। বৈঠকটিকে চমৎকার উল্লেখ করে মাচাদো বলেন, ভেনেজুয়েলার সংকট এবং জনগণের দুর্দশার প্রতি ট্রাম্পের উদ্বেগ তাকে মুগ্ধ করেছে। ভেনেজুয়েলার জনগণের প্রত্যাশা ও স্বপ্ন পূরণে পরিবর্তনের আশা নিয়ে আলোচনা করেছেন তারা। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মাচাদোর প্রতি ভেনেজুয়েলার জনগণের কী পরিমাণ সমর্থন আছে তার একটি বাস্তবসম্মত মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। এবারে খেলার খবর। বৃহস্পতিবার দিনভর নাটকের পর অবশেষে স্বস্তির খবর বিপিএল ভক্তদের জন্য। বিসিবি ও ক্রিকেটারদের বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে শুক্রবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। ক্রিকেটারদের বিপিএল-এর ম্যাচ বয়কটের মধ্য দিয়ে শুরু হওয়া ঘটনাবহুল দিনের সমাপ্তিটা মধুর, আর সেই সঙ্গে আসে বিপিএল শুরুর ঘোষণাও। 15 জানুয়ারির যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি সেগুলোই অনুষ্ঠিত হবে 16 জানুয়ারি। আর এছাড়া 16 জানুয়ারির ম্যাচগুলো 17 এবং 17 জানুয়ারির ম্যাচগুলো হবে 18 জানুয়ারি। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। 15 জানুয়ারির টিকিট দিয়ে দেখা যাবে 16 জানুয়ারির খেলা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।